ফুপুর সংসারে আমি একটা অপ্রয়োজনীয় বস্তুর মতো। সাব- বিষয়টা স্বাভাবিক। একে তো ফুপুর যৌথ পরিবারের বউ। এসবের মধ্যে সেই পরিবারে আমার থাকাটা ফুপুর জন্য বাড়তি একটা ঝামেলা। অবশ্য ফুপু নিজেই সেই ঝামেলা মাথা পেতে নিয়েছেন। আমার নিজের পরিবার না থাকায় ফুপু আমাকে ওনার পরিবারের অংশ বানিয়ে নেন। এজন্য কম কথা শুনতে হয়নি ওনাকে, মুখ বুজে সহ্য করেছেন। না করে উপায় নেই। এসব কথা সহ্য করতে না পারলে আমাকে এতিমখানায় রাখতে হবে, আর সেটা ফুপু কখনো করতে পারবে না। সন্তান জন্মদানের সময় আমার মা মারা যায়। মায়ের শোকে বাবা ২ বছর প্রায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমি তখন খুব ছোট। বাবা মা পালিয়ে বিয়ে করেন। সেই থেকে নানা বাড়ির সাথে মায়ের কোনো সম্পর্ক নেই আমাদের। মাও কোনোদিন যোগাযোগ করেনি। জানি না মৃত্যুর খবর পেয়েছিলেন কিনা। সেই তখন থেকে একটা মেয়ের জন্য আশ্রয় হয়ে দাঁড়ায় সেই ফুপু। মা মারা যাওয়ার পর যতদিন বাবা ভালো ছিল ততদিন ফুপু বাড়িতে এসে আমাদের দেখাশোনা করে গেছেন। কিন্তু বাবার অসুস্থর পর আমাকে আর একা ঘরে রাখার সাহস হয়নি ওনার। আমি তখন ৬ কি ৭ বছরের বালিকা। বাবার চিকিৎসা করানোর মতো অবস্থা ফুপুর ছিল না। তবুও একটা সরকারি মানসিক হাসপাতালে ভর্তি করে দেন। ফুপুর যৌথ পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল নয়। ফুপার কম আয় করলেও বাকিদের আয়ের মোটামুটি চলে যেত ওনাদের। এরকম একটা পরিস্থিতিতে আমিও ওনাদের উপর বোঝার মতো। ফুপুর জায়েরা আমাকে সেখানে সহজভাবে মেনে নেয়নি। এক কথায় যেখানে ফুপু ছাড়া ভাঙা কুলার মতো আমার অবস্থা। আর তার উপর ফুপু আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেন ওনার ছেলেমেয়ের সাথে। সেটা নিয়ে নানা রকম কথা ওঠে। খাওয়ানোর সামর্থ্য নেই, সেখানে পড়াশোনা বিলাসিতা, এরকম কত কথা শুনতে হয়েছে ফুপুকে। ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন ভাবতাম শুধুমাত্র আমার জন্য ফুপুকে এত কথা শুনতে হচ্ছে। যার কেউ নেই তাকে তোমার কাছে নিয়ে নাও কেন আল্লাহ। তখন থেকে ফুপুকে নিজের মায়ের চেয়ে কোনো অংশে কম দেখিনি। বাবাকেও দেখতে যেতাম। তবে ফুপু এমন হলেও ওনার ছেলে মেয়ে কেন জানি আমাকে মেনে নিতে পারতো না, একমাত্র রূপা ছাড়া। রূপা আমার ছোট। সোনালি আপু স্কুল থেকে কিছু আনলে সেটা ওনাদের ভাই বোনকে দিয়ে ভাগাভাগি করে খেতেন। সেখানে আমার ভাগ হয়নি। তবে সেটা নিয়ে কখনো আফসোস হয় না আমার। এইটুকু আশ্রয় আমার জন্য অনেক। ওদের সব কাজ আমি করে দিতাম, সাথে রান্নাঘরের টুকিটাকি কাজ। পড়াশোনা নিজে নিজেই করতাম। স্কুলে যতটুকু বুঝে আসতাম ততটুকু মাথায় রেখে বাকিটা পড়াটা শেষ করতাম। ফুপু যে আমার উপর খুব সন্তুষ্ট তাও না। উনি ফুপুকে খুব ভালোবাসেন। ফুপুর যে কোনো ন্যায় সঙ্গত হবার কথাই সহযোগিতা করেন। শুধু এইটুকু কারণে তিনি আমাকে কিছু বলতে পারেন না। তবে মাঝে মাঝে বলেন, নিজেরই ৩-৪টা মেয়ে, তার উপর অন্যের ফরজ কাজ নিজের কাঁধে পড়লে সেটা সামলাবো কী করে। ফুফু শুধু বলতেন, তোমাকে কিছু করতে হবে না, নিজের মেয়েদের ব্যবস্থা করে রাখো। এভাবে দিন চলতে লাগলো। ক্লাস 5-এ এসে যখন আমি বৃত্তি পাই সবাই অবাক হয়ে যায়। অথচ ঘরে আমার সাথে যারা পড়ে তারা টিচারের কাছে পড়েও তেমন ভালো রেজাল্ট করতে পারেনি। আর আমি একা পড়ে এত। সেদিন আমি আমার ফুপুর চোখে আমাকে নিয়ে গর্ব আর আনন্দের হাসির বদলে সুখের অশ্রু দেখেছি। এই প্রথম হয়তো ফুপুকে দেখে বুঝেছিলাম মায়েদের খুশি চোখের জলে প্রকাশ পায়। তিনি আমাকে এমনভাবে ডান হাত দিয়ে বুকে আগলে ধরেছিলেন যেন মনে মনে বলেছিলেন, আমি এই মেয়েটাকে আপন করে ভুল করিনি। এরপর থেকে দেখলাম ফুপা আমার প্রতি অনেকটা স্নেহসুলভ আচরণ করতেন। মাঝে মাঝে দুটো পেন্সিল, দুটো কলম, জ্যামিতি বক্স এগুলো এনে দিতেন। ফুপুও সেগুলো দেখে ভীষণ খুশি হতো। শুধু খুশি না হয় আমার বোনেরা, মানে ফুপুর মেয়েরা। রূপা সে দলে না। মাধ্যমিক পড়ছি, সংসারে অনেক টানাপোড়েন। ওনার নিজেদের সন্তানদের পড়াতেই পারছে না, সেখানে আমি। নিজের কাছেই খারাপ লাগা শুরু হলো। আমি অনেক দিন স্কুলে যাই না। স্কুল থেকে খবর আসে, আমাকে ডেকে নিয়ে বলা হয় স্কুলে যাওয়ার কথা। আমি আমার সব কিছু বললাম। ওনারা বললেন আমার কোনো খরচ লাগবে না। আমি যে বৃত্তি পেয়েছি সেখান থেকে খরচ বহন করবে সরকার ক্লাস 8 অবধি। ফুপুর কথাগুলো শুনে অনেক খুশি হন আর মন খুলে দোয়া করেন। ওনাদের পরিবারের অবস্থা অন্যরকম হতে লাগলো। যৌথ পরিবারে ভাঙনের সুর দেখা দিল। একে তো ফুপা খুব একটা আয় নেই, একটা ছোট্ট দোকান ছাড়া সেটাও খুব একটা চলে না। পরিবারের এমন অবস্থা দেখে আমার কেন জানি খারাপ লাগা শুরু হলো। পড়াশোনায় মন নেই। ক্লাস 8-এ প্রথম পরীক্ষায় বেশ একটা ভালো হয়নি। সেদিন ফুপুর সাথে তরকারি কাটছিলাম। সোনালি আপু হাসতে হাসতে ঘরে এসে বলে, দেখো মা, তোমাদের আদরের নয়নার রেজাল্ট দেখো।
অঙ্কে ফেল। আমি খাতাটা হাতে নিয়ে কান্না করে দিলাম। সেদিন আমাকে নিয়ে অনেক হাসাহাসি করলো সবাই, শুধু ফুপু আর একজন ছাড়া। ফুপু বলল, এভাবে আমাকে নিচু করতে পারলি? ক্লাসে যতটুকু পড়ি তা দিয়ে বাকিটা শেষ করতে পারি না একা। ঠিক তখনই সন্ধ্যায় আসিফ ভাই এসে আমার পাশের চেয়ারে বসে অঙ্ক বুঝিয়ে দিতে লাগলেন। ফুপু আর এই মানুষটা হাসেনি। আসিফ ভাই ফুপুর বড় জায়ের ছেলে। দেখতে যেমন ভালো, তেমনি কথাবার্তাও অমায়িক। বেশ অনেক দিন আমাকে এভাবে বাকি সাবজেক্টগুলোতে সাহায্য করতে লাগলো। ওনার সহযোগিতায় আমি আবারও ক্লাস 8-এ বৃত্তি পাই। সেদিন আরেকবার ফুপু সবার মুখে উপর তালা লাগিয়ে দেন। তখন আমি সদ্য কিশোরী। এই ঘর আর ঘরের পরিস্থিতির বাইরে কখনো কোনো কিছু চিন্তা বা কল্পনার জগৎ ছিল না আমার। তবে আমার রেজাল্টে আসিফ ভাইয়ের মুখে হাসি দেখে আমার কেন জানি অন্যরকম ভালো লাগা শুরু হলো। আমি জানতাম না সেই ভালো লাগা আসলে কি, তবে তাকে নিয়ে ভাবতে ভালো লাগতো। নতুন অন্যরকম স্বপ্নে বিভোর হতে লাগলাম আনমনে। কোনটা ঠিক কোনটা ভুল সেই চিন্তা আমার মাথায় নেই। এমনকি আমার অবস্থান কোথাও সেটাও খেয়াল নেই। অন্যদিকে পরিবার ভেঙে যাচ্ছে। ফুপুসহ ওনারা জায়েরা আলাদা হয়ে গেল। অনেকদিন পুরনো সংসার যেখানে হাজার স্মৃতি সমাহার, তা কয়দিনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চোখের পলকে। সবাই যে যার নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন। আসিফ ভাই খুব একটা দেখা যেত না। বিকেলে টিউশনি পড়িয়ে সন্ধ্যায় ঘরে আসতেন। মাঝে মাঝে ফুপুর রুমে আসতেন। কিভাবে সংসারটা আবার আগের মতো করা যায় সেটা জানতেন। একবার সংসার ভাঙন ধরলে সেটা আর আটকে রাখা যায় না বাবা। নদীর পাড় যখন পানিতে বিলীন হতে থাকে, তখন সেটা আটকাতে পারে না, বিলীন হয়ে যায়। আর বিলীন হয়ে যাওয়া অংশ আর ফিরে পাওয়া যায় না। সংসার ধর্মটাই একদম নদীর মতো বাবা। আমি চা নিয়ে আসিফ ভাইয়ের চা দিলাম। উনি চা হাতে নিতে বলতে লাগলেন, এই হয়তো শেষ চা খাওয়া। আজ নয় না, কাল চলে যাব। চাচি ভার্সিটি খুলে যাবে। আর শুনেছ হয়তো বাবা মা সবাই শহরে বাঁচা নিচ্ছে। ফুপু কথাগুলো শুনে চোখের জল মুছলেন। কাউকে ধরে রাখার সামর্থ্য নেই আমার বাবা। তোমরা চাচাকে জানো তুমি। সবাই সবার মতো ভালো থাকুক। শুধু বাকি দিনগুলো কিভাবে কাটবে সেই আশায় উপরওয়ালার কাছে প্রার্থনা করি। জানো তো বাবা তোমার চাচার অবস্থা। আমি কথাগুলো শুনছিলাম ঠিকই, তবে কান্না করছিলাম কেন সেটা বুঝতে পারিনি। না, পরিবার আলাদা হয়ে যাচ্ছে, সবার যার যার মতো সব গুছিয়ে নিচ্ছে, সেটা তো আমি জানি। কষ্টটা আমার অন্য জায়গায় হচ্ছিল। কীরকম একটা কষ্ট, ঠিক আসিফ ভাইয়াকে নিয়ে যেমন একটা অন্যরকম ভালো লাগা ছিল, ঠিক সেটার বিপরীত এই কষ্টটা। একটা 14-15 বছর মেয়ের কাছে এই বিচ্ছেদের কষ্টটা হয়তো নতুন ছিল। মনটা খুব ভার হয়ে আসছিল। যেন কেউ একজন আর দেখতে না পাওয়ার কষ্টটা আস্তে আস্তে আমার সর্বস্ব ঘিরে ফেলছিল। রাতে ঘুম হয়নি। পরের দিন সকালে ঠিক করলাম আসিফ ভাইকে বলে দিব যা হবার হোক। যে মেয়েটা কোনোদিনই কারো কাছে কিছু চাওয়ার সাহস করেনি, এমনকি হাড়ি থেকে এক টুকরো মাছের আবদার করেনি, সে আজ একটা আস্ত মানুষ চেয়ে বসবে। আমি অত শত ভাবতে পারছিলাম না। আরও 2-3 ঘন্টা পর আসিফ ভাই চলে যাবে আর গ্রামে আসবে না, এটা ভাবতে আমার কান্না পাচ্ছিল। এই বয়সে মেয়েদের নাকি একটু বেশি আবেগ থাকে। আমি অনেক লজ্জা আর সংকোচ নিয়ে আসিফ ভাইয়ের দরজায় দাঁড়ালাম। তখন একবার মাথায় আসলো এই মানুষটাকে চাওয়ার মতো আমার কি এমন সামর্থ্য আছে। তারপর ভাবলাম একবার বলেই দেই নিজের কথাগুলি। অন্তত বলে দিয়ে স্বাধীন হয়ে রই নিজের কাছে। বলতে না পারার এই যন্ত্রণা থাকবে না। আসিফ ভাই আমাকে ডেকে ভেতরে ডাকলেন। অনেকগুলো নতুন খাতা কলম আর কিছু বই দিয়ে সামনের এসএসসি পরীক্ষার কাজে আসবে বলে। আমি তখনও কাঁপতেছি। আমার মাথা নিচু করে দেখে জিজ্ঞাসা করলেন, আজ কি হলো আমার? আমি মাথা নিচু করেই বললাম, অনেক কিছু হয়েছে। খাতা আর বইগুলো একপাশে রেখে বললাম, আসিফ ভাইয়া, আপনাকে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। না, ঠিক সেটা না। আমার আবার চোখ বন্ধ করে বললাম, আমি আপনাকে ভালোবাসি। এই কথা বলার ঠিক 2 সেকেন্ড পর আমার গালে খুব জোরে চড় বসলো। আমি ভাবতে পারিনি আমার পছন্দের মানুষটা আমার উপর হাত তুলতে পারে। আমি মাথা নিচু করে চোখের জল ফেলছিলাম। মুখের উপর তোলার সাহস পাচ্ছিলাম না। দেখছিলাম আমার চোখের জল কিভাবে মাটি স্পর্শ করছে। তারপরেও কাঁপতে কাঁপতে চোখ খুলে চেয়ে দেখি চাচি দাঁড়িয়ে, মানে ফুপুর যা, আসিফ ভাইয়ের মা। মূলত উনি আমাকে চটটা মেরেছেন। আসিফ ভাই কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এই মুহূর্তে ঘটনাটি কি ঘটে গেল সেটাই ভাবছেন। একেই তো আমি এসব বলছি।
পরে পরে আবার চাচি সেসব পেছন থেকে শুনতে পেয়ে এরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারেনি কেউ। আবেগে যা বলার তা বলে দিয়েছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে লজ্জায় আমার মাটি ভেদ করে লুকিয়ে থাকতে ইচ্ছে করছে। চাচি চটটা মেরে চুপ থাকেনি মোটেও। আসিফ ভাইকে পাওয়ার মতো কি আছে আমার? না আছে ঘর পরিবার নিজের, না আছে অতটা রূপ। রূপ বলতে আমি অতটাও খারাপ নই, কিন্তু এই মুহূর্তে চাচির কাছে আমি একমাত্র কুৎসিত মেয়ে। তবে একটা সমস্যা আছে আমার। অবশ্য আমি সেটা সমস্যা মনে করব না। অন্যরা বলে আমি খাটো, অনেকটা খাটো। আমার মা কিংবা বাবা কেউ খাটো না, কিন্তু আমি খাটো। যাই হোক, সেটা উপরওয়ালার দেওয়া। আমার তো এতে হাত নেই। আর খাটো না হয়ে লম্বা হলেই কি আসিফ ভাইকে পেতাম? না, পেতাম না মনে হয়। আমার সেই যোগ্যতা নেই। আমি সব শুনছিলাম, আবার মনে মনে অনুশোচনা হচ্ছিল কেন বলতে গেলাম। যতটুকু পছন্দ করতো সেটা আজও নিজের ভুলে হারালাম হয়তো। আমি আর কিছু না বলে আসিফ ভাইয়ের রুম থেকে চলে আসলাম। আসার সময় পেছন ফিরে তাকানোর সাহস পাইনি। দেখতে পারিনি আসিফ ভাই তাকিয়ে আছে কিনা আমার দিকে। শুধু ভাবছিলাম কোনোদিন এই মানুষটাকে দেখতে পারবো কিনা জানি না। সে আমাকে মনে রাখার মতো যে সম্ভাবনাটুকু ছিল, আজ সেটুকুই হারালাম বোধহয়। ঘটনাটি ফুপুর কানে যেতে বেশি সময় লাগেনি। ফুপু আমাকে মারতে গিয়েও মারতে পারলেন না। মারার আগে হাত কেঁপে উঠল। চোখ দুটো লাল হয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো ভেবেছেন বাপ মা ছাড়া মেয়ে অভাগী যাকে কিনে তিনি আশ্রয় দিয়েছেন, বড় করেছেন, তার উপর প্রথমবার হাত তুলতে গিয়েও হাতটা সরিয়ে নিলেন। লজ্জা করলো না? আমার সম্মানের কথা মনে পড়ল না? এমনিতে জায়েরা আমাকে বিভিন্ন কথায় খোঁটায় জ্বালিয়ে মারেন, তার উপর আজ এসব? ভাবতে পারছিস আমি ওদের সামনে কোন মুখে যাব? বাইরে না হোক, এ বাড়িতে বাকি সব বউয়েরা তো এই ব্যাপারে জানবে। আমার মুখটা এভাবে উজ্জ্বল করতে পারলি? তার থেকে বরং ঘর থেকে। না, কথাটা শেষ করতে পারলেন না ফুপু। এই ঘর ছেড়ে যাবই বা কোথায়? ছোট থেকে লালন পালন করা মেয়েটার উপর এতটুকু মায়া তো জন্মে গেছে ওনার। আমি ঘরের এক কোণায় বসে কান্না করছিলাম। চোখ মুছতে মুছতে বললাম, এইবার তো মাফ করে দাও ফুপু। তোমায় ছুঁয়ে শপথ করেছি এসবে আর কখনো পা বাড়াবো না। শেষবারের মতো ক্ষমা চাইছি। জানো তো তুমি ছাড়া কেউ নেই আমার। আর সেই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি বাঁচবো কিভাবে? ফুপু অনেক কোমল মনের মানুষ, কাছে টেনে নিয়ে বলল, আর যেন এমন ভুল না হয়, তাহলে ফুপুকে চিরদিনের মতো হারাবি। আমি তখন 15 কি 16 বছরের আবেগী বালিকা আর রূপ পাল্টে একজন পূর্ণবয়স্ক নারীর রূপ ধারণ করলাম। মনে মনে নিজেকে দৃঢ় তৈরি করে নিতে লাগলাম। কখনো ফুপুর সম্মানে আঘাত দিব না। মাকে আঘাত করার সাহস যেন না হয়। আমার জন্য যদি সব কিছু ভুলতে হয় সেটাই করব। তখনই সোনালি আর স্বর্ণা আপু এসে দাঁড়াছিল। বলেছিলাম মা এত আদর করো না, দেখলে তো, এই জন্য আমার নয়নাকে পছন্দ না। স্বর্ণা আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। যা হবার হয়ে গেছে, আর এমন ভুল হবে না ওর। যে যার কাজে যাও, পড়াশোনা থাকলে কর গিয়ে। এরপর 2 মাসের মধ্যে আসিফ ভাইয়ের পরিবার চলে যায়। বাকিরা যে যার মতো দূরত্ব বাড়িয়ে দিল। তবে ফুপুর ঘরের সীমানা অতিক্রম করে বাইরে যাওয়ার সাহস আমার হয়নি। ঘর থেকে শুধু পুকুর ঘাট অবধি যেতাম, আবার সোজা মাথা নিচু করে ঘরে ঢুকতাম। এর মাঝে আসলো সোনালি আপুর বিয়ের প্রস্তাব। সব কিছুই ভালোই। ফুপুর ইচ্ছে বিয়েটা দিয়ে দেওয়ার, কিন্তু বিয়ের খরচ আসবে কোথা থেকে? সেখানে নিত্যদিন খেয়ে বাঁচাটাই কঠিন হয়ে গেছে। ফুপার ভাইয়েরা অল্প অল্প করে সাহায্য করলো, আর ফুপা নিজের দোকানটা বন্ধক রেখে ধার করে নিলেন। কিন্তু ওই দোকানটাই ছিল একমাত্র সম্বল, অল্প হোক তার উপর। কিন্তু আর কোনো উপায় নেই। সোনালি আপু আর স্বর্ণা আপু আমার থেকে বয়সে বড়। রূপা আর শুভা আমার ছোট। শুভ তো একদমই ছোট, এই তো 6 বছরে পা দিল। যাই হোক, সোনালি আপুর বিয়ে হয়ে গেল। এরপর 2 বছর পর স্বর্ণা আপুর বিয়ে। দোকানি ছাড়িয়ে আনা তো দূরের কথা, উল্টে সেটা যার কাছে বন্ধক দিয়েছিল সে দখল নিল। স্বর্ণা আপুর বিয়েতে ফুপা ওনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল। ভাই এখন টাকা ফেরত না পেয়ে ভিটে ছেড়ে দেওয়ার দাবি করেছেন। মানুষ কতটা নির্মম হয় টাকার দেখা পেয়ে গেলে। ফুপা নিরীহ টাইপের মানুষ। এমন অবস্থায় বাকিদের কিভাবে দেখাশোনা করবেন সেই চিন্তায় রাতভর কাটে। এদিকে ততদিনে আমি এসএসসি পাশ করে ফেলেছি, আর খুব ভালোভাবে পাশ করেছি। স্কুলে আমি রেজাল্টের দিক থেকে প্রথম। এত চিন্তার মাঝেও যেন আমার এইটুকু রেজাল্টে ওনাদের মুখে হাসি ফুটলো। ফুপা দোকান ছেড়ে দেওয়ায় পর নদীতে মাছ ধরতেন, নৌকা চালাতেন।
তাও সবসময় পারতেন না, শরীর ভালো থাকতেন না। আমি বেশ কয়েকটা টিউশনি জোগাড় করে নিলাম। ঘরের টুকটাকি কাজের ভার নিজের কাঁধে তুলে নিলাম। একবারও মনে হয়নি আমি এই পরিবারের বাইরের কেউ। স্কুলের টিচারদের সহযোগিতায় একটা সরকারি কলেজে ভর্তি হলাম। ফুপা ফুপু কেউই আর পড়ালেখায় বাধা দিল না। বিবাহিত সোনালি আর স্বর্ণা আপু টুকটাক শখের আবদারগুলো আমি আড়ালে পূরণ করার চেষ্টা করতাম। কিন্তু এর মাঝে একদিন এক মহাজন এসে বললেন বাড়ি ছেড়ে দিতে। ফুপার ভাই নাকি এই ঘরটা ওনার কাছে বিক্রি করে গেছেন মারা যাওয়ার আগে। ঘটনা শুনে আমরা সবাই অবাক। কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। ওই চাচির কাছে গিয়ে জানতে পারলাম ঘটনা সত্য। তখন আর কিছু করার ছিল না। এমনকি টাকা পরিশোধ করার মতো অবস্থা নেই আমাদের। সব কিছু গুছিয়ে বাড়ি ছাড়তে হলো। একটা বাসা ভাড়া দেখলেন ফুপা। গ্রামে আর থাকা হলো না। শহরের দিকে আমরা 5 জন পা বাড়ালাম। শহরে পা ফেলতেই কেমন জানি বুকটা ধক করে উঠল। বেশ কয়েক বছর তো কেটে গেল সেই ঘটনা, তবুও মনে হয় জীবন্ত হয়ে আছে ওই সময়ের প্রতিটা মুহূর্ত। মনের মাঝে দাগ কেটে আছে। হ্যাঁ, এই শহর, এই শহরেই তো আসিফ ভাইয়ারা থাকেন। কোথায় থাকে জানি না ঠিক, তবে শহরে পা রাখতে মনে হলো আমি খুব কাছাকাছি আছি। ওই ঘটনার পর থেকে আর ওর কোনো যোগাযোগ নেই ওনাদের সাথে। নতুন বাসায় উঠতে কাজে লেগে পড়লাম। মন থেকে সব মুছে ভুলে থাকার চেষ্টা করলাম। যেদিকে আর ফিরে তাকাবো না বলে শপথ করেছিলাম, সেদিকে কেন মন বারবার ডাকছে। হয়তো এই শহর নামক শব্দটার প্রভাবে। আমি এসএসসি পাশ করলাম, কলেজে দ্বিতীয় মেধা স্থানে আমার নাম। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, এত ঝড়ঝাপটার মধ্যেও এতটা সহায় হয়েছেন আমার। টিউশনের পাশাপাশি একটা সহকারী এনজিওতে মাঠকর্মী হিসেবে যোগ দিলাম ফুপা ফুম্পোর পারমিশন নিয়ে। ফুপা পারমিশন দিল ঠিকই, তবে একজন বাবা যেমন তার মেয়েকে সাবধানে থাকার উপদেশ দেন, ঠিক তেমনই। কথাগুলো শুনে কেমন জানি ভালো লাগছিল। মাঝে মাঝে নিজের বাবাকেও দেখতে যাই। ইদানিং প্রায় ঘন ঘন যাই, ফুপুকে বলে আবার নাও বলে। অনার্স সেকেন্ড ইয়ারে আমি। মাঠকর্মী থেকে কিছুটা উন্নতি হয়েছে আমার, তবে ফুপার শরীরটা ভালো না। ওনার সব চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আমি একজন লেখক, ঠিকই বলেছিল, মেয়েদের কাছে জমানো কিছু টাকা আছে। এতদিনে অল্প অল্প করে লুকিয়ে যা জমিয়েছিলাম তা অনেকটা ফুপার চিকিৎসায় খরচ হয়ে গেছিল। তবে এতে আমার মোটেও আফসোস না, বরং দায়িত্ব নিতে পেরে অনেকটা ভালো লাগছিল নিজের। একদিন বাড়ির মালিক এসে বললেন ঘরটা বিক্রি করে দিবেন, আমরা অন্যত্র ঘর দেখি। ওনার কথাবার্তা বুঝতে পারলাম অনেক কিছু। তাই হুট করে কোনো পরিকল্পনা ছাড়াই মুখ ফসকে বেরিয়ে গেল আমার কাছে বিক্রি করবেন। আমি মাত্র অনার্স থার্ড ইয়ারে পড়ুয়া একটা মেয়ে। জায়গা কেনার মতো খুব একটা সামর্থ্য নেই আমার। কিন্তু কীভাবে বলে ফেললাম ঠিক জানি না। উনি বললেন তাড়াতাড়ি শিওর হয়ে যেন বলি। ফুপু আমাকে জিজ্ঞাসা করলেন এত টাকা আসবে কোত্থেকে। আমি অভয় দিয়ে বললাম একটু ভরসা রেখো আমার উপর। আমি টিস্যু পেপার দিয়ে মোড়ানো দুল জোড়া দেখালাম। বেশ বড় না হলে মাঝারি সাইজের দুল, ভীষণ সুন্দর। এটা মায়ের দুল, ফুপু আমাকে 1 বছর আগে দিয়েছিল। এটা আমার আমানত ওনার কাছে গচ্ছিত ছিল। এই দুল জোড়া বিক্রি করে দিব। ফুপু আমাকে মানা করে বললেন এটা শেষ স্মৃতি আমার মায়ের। আমি তখন বললাম মায়ের স্মৃতি, এক মায়ের স্মৃতি আর এক মায়ের, আর পরিবারকে একটু ভালো রাখতে এটা হাতছাড়া করা গেলেও আমার মা কখনো নারাজ হবে না আমি জানি। আর এতে যা হবার হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিব অফিস থেকে। তুমি শুধু বিশ্বাস রেখো আমার উপর। ফুপু কেঁদেও দিলেন। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। পেছন ফিরে তাকাতেই দেখি ফুপা। ওনার হাত আমার মাথার উপর। পুরুষরা কাঁদে না ঠিক, তবে অতি ভালোবাসায় পুরুষরা কান্না করে। আমি দেখেছি ফুপুর এমন চোখ জোড়া। মাথায় হাত রেখে বললেন আমার ছেলে নেই বলে কখনো আফসোস ছিল না, হয়তো বিধাতা তোকে আমাদের জীবনে পাঠিয়ে দিবেন বলে মনে এই সান্ত্বনা। আমি শুধু দোয়া চাইলাম মন থেকে, একটু দোয়া করার জন্য। ঘরটা খুব বেশি বড় না, 2 রুমের একটা ঘর আর একটা ছোট্ট রান্নাঘরের অংশ। তবুও নিজেদের বলে তো কিছু একটা হবে। পরদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি। বাড়ি ফিরে একটা বাচ্চাকে দরজার সামনে দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল। না তো আপুদের কারো ছেলে নয়, তাহলে এ বাসায় কে? ভিতরে ঢুকতে আমার শরীর অন্যরকম শিহরণ বয়ে গেল। শরীরটা ঠান্ডা হয়ে গেল বোধহয়। না, মানুষটাকে চিনতে আমার ভুল হয়নি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি। রূপার কাছ থেকে জানলাম বাবাকে দেখতে এসেছেন আসিফ ভাই। আমি এক মুহূর্তের জন্য নিজেকে ধরে রাখতে পারছি না। কতদিন দেখি না মানুষটা, কতদিন ভাবতে তাকে ঘিরে সব শূন্যতা ঘিরে ধরলো আমাকে। দেখার ইচ্ছে থাকলেও সামনে যাওয়ার সাহস নাই।
সেই অতৃপ্তি নিয়ে টিউশনির নাম করে এক বান্ধবীর বাসায় চলে গেলাম। ঘরে থাকলে কখন কি করে বসি ঠিক নেই। তবে বাচ্চাটা কার? যাই হোক, এত ভাবতে ইচ্ছে করছে না আমার। শরীরটা কেমন গুলিয়ে যাচ্ছে। 2 ঘন্টা পর গিয়ে দেখি নিজের রুমে গিয়ে দেখতে পেলাম নতুন একটা বই। বইটার খুলতে একটা চিরকুট। কে লিখেছে? তার নামটা নিচে দেওয়া আসিফ। আমার হাত কাঁপতে শুরু করলো। এটাও কি সম্ভব? নতুন একটা বই, বইয়ের মধ্যে চিরকুট, চিরকুটটা লিখেছে, সেটা নিচে দেওয়া আছে আসিফ। নামটা দেখতেই শরীরের সব পশম দাঁড়িয়ে গেল। এটাও কি সম্ভব? মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। অনুভব করলাম যা দেখেছি তা কি সত্যি? লেখা ছিল, অবেলায় ফোটা মুকুল মল্লিকা আজও আমার কাছে সে বড় পবিত্র পুষ্পের ন্যায়। তার হৃদয়ের শুভ্রতা আজ আমার গহীনে হৃদয় আলোকিত। একটিবার আসবে শেষ বিকেলে শুভ্রতা নিয়ে, খাওয়া পারে একটিবারের জন্য কাল বিকেলে। লাইনগুলো বারবার পড়ছিলাম, নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না। তাহলে কি আসিফ ভাই আমাকে পছন্দ করে? তার কাছ থেকে তো কোনোদিন সেরকম কোনো আভাস পাইনি, নাকি সেরকম কোনো সুযোগ মিলেনি ওনার। আমি আর ভাবতে পারছিলাম না। বুকের গভীরে যে কাঁপন শুরু হলো তা বোঝানোর মতো না। আমি চিরকুট হাতে নিয়ে বসে পড়লাম একদম ফ্যানের নিচে। কোনো দিক দিশা খুঁজে পাচ্ছি না। সেই পুরনো আবেগ, আমার প্রথম আর শেষ ভালো লাগার মানুষটাও যে আমাকে এভাবে ধরা দিবে, আমি যেন কল্পনাও করতে পারছি না। একদিন যেমন একটা ভালো লাগা কাজ করেছিল, অন্যদিকে কেমন জানি আবার মনটা খচখচ করছিল। কাল বিকেলে কি আবার যাওয়া উচিত? আর কেনই বা যাব? গেলে যদি আমি আবার সেখানে আটকা পড়ে যাই, যদি নিজেকে সামলাতে না পারি? আমি তো জানি আমার ভালোবাসার কোনো ন্যায় বা অন্যায় ছিল না, শুধুই ছিল ভালোবাসা, যার ফলে এখনও সেই মানুষটাকে নিয়ে আমার অনুভূতি কোনো নড়াচড়া হয়নি। অন্য কারো প্রতি সেরকম কিছু অনুভব হয়নি আজ অবধি। ভীষণ দোটানায় পড়ে গেলাম। যাব নাকি যাব না? যাওয়াটা ঠিক হবে কি? পরিবার আর ফুপুর কথা মনে পড়লেই এক পাও এগোতে চায় না। ফুপুর দেওয়া কথা এইভাবে ভেঙে পড়বো? তখনই ফুপু চা নিয়ে আসলো। ফুপুর মুখের দিকে তাকিয়ে আমার আর কিছু ভাবতে ইচ্ছে করছিল না। পরদিন সকালে অফিসের কোনো কাজে মন বসছে না। টুকটাক যা কাজ ছিল কোনো রকম তা শেষ করে চেয়ারে মাথা দিয়ে চোখ বুজলাম। বারবার শুধু চিরকুটের লেখাটা সামনে ভাসছে। কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। সোজা বাড়িতে গিয়ে দেরাজ খুলে একটা শাড়ি বের করলাম। তখন ওই ফুপু আবার জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? কোনো উত্তর দিতে পারছি না। কি উত্তর দিব? আর কেনই বা শাড়ি বের করছি? কোথায় যাব? আমি এই মুহূর্তে কি করছি তা নিজেও জানি না। হঠাৎ মুখ ফসকে ফুপুকে মিথ্যে বললাম, এক বান্ধবীর অকদে যাচ্ছি, বিয়ের অনুষ্ঠান পরে হবে, আর শুধু আংটি পরানো আর আকদ। আমি এই মিথ্যে কথাগুলি কিভাবে নিজের মুখে একটানা বলে গেলাম তাও জানি না। মানুষের গোপনে লুকোনো মায়ার প্রতি যে গভীর টান থাকে তা হয়তো সব কিছু ভেদ করতে সক্ষম। বলার পর নিজের উপর রাগ হচ্ছিল, কেন এমন করলাম। যাই হোক, সিদ্ধান্ত যখন নিয়েছি তাহলে শেষবারের মতো যাই। কলাপাতা রঙের শাড়ি, কাচের চুড়ি, চোখে হালকা একটু কাজল টেনে সাজলাম। এই প্রথমবার কারো জন্য এইভাবে নিজেকে সাজলাম। মেয়ে হয়েও কখনো এরকম স্বাদ আহ্লাদের প্রতি আমার কোনো ঝোঁক নেই। আসলে মেয়েরা তার পছন্দের মানুষের জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। ধীর পায়ে এগোতে লাগলাম। কোনো এক অদৃশ্য বলের আকর্ষণে যেন আমি ছুটতে লাগলাম। হৃদয় কম্পন বাড়তে লাগলো। তবুও মানুষটাকে একটিবার দেখার নেশায় আমি এগিয়ে যাচ্ছি বারবার। পৌঁছাতে আমার হয়তো 10 মিনিট লেট হয়ে গেল। আসিফ ভাই নদীর দিকে মুখ করে তাকিয়ে আছেন। মানুষটার ছায়াও দেখতেও যেন ভীষণ ভালো লাগছিল। যদি পারতাম সারা জীবন এই ছায়াটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারতাম। কিন্তু না, চাইলে সব হয় না, চাইলে সব পাওয়া যায় না। এটাই জীবন ধর্ম হয়তো। আসিফ ভাইয়ের সামনাসামনি গিয়ে চোখ তুলে তাকাতেই যেন আমার ভয় লাগছিল। এত বছর পর ওনার সামনে দাঁড়িয়ে, তাও আগের কিছু বদলে গেছে, আগের মতো নেই। আমি মাথা নিচু করে থাকলেও বুঝতে পারছিলাম আসিফ ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি জানতাম না এই মেয়েটা এত রূপবতী হয়ে গেছে আগের থেকেও। আমার অপেক্ষা তাহলে বিফলে হয়নি? কিসের অপেক্ষা? চোখ তুলে তাকিয়ে জিজ্ঞাসা করলাম। অনেকদিন পর সেই চোখ জোড়া দেখতে পেলাম। জানো, তুমি তো সেদিন তোমার কথাই বলেই দিয়েছিলে
আমার যে কিছু বলার আছে সে সুযোগটুকু পর্যন্ত পাইনি। তোমার কিশোরী মন বলে হালকা করে নিয়েছিলে, আমি পারিনি। আমি আসলেও তখনও বুঝতে পারিনি। যখন তোমার থেকে দূরে গেলাম তখন বুঝলাম আমি কোথায় বাধা পড়ে গেছি। মা বাবা চাপে তখন আমার বলার কিছুই ছিল না। পড়াশোনা শেষ করে দেশের বাইরে পাড়ি দিই। বাইরে যাওয়ার আগে গ্রামে গিয়েছিলাম, তোমাদের পাইনি। ওই দিন রাতের ফ্লাইটে চলে যাই। বাবা অসুস্থ, মায়ের কথাই শেষ কথা। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, পারিনি। তাই সব বাদ দিয়ে পালিয়ে গেলাম। বাহ, পালিয়ে গিয়ে বুঝি বাঁচা যায়? পালিয়ে গিয়ে বাঁচতে পারলে আজ আমি এখান অবধি আসতাম না। না, পারিনি। পারিনি বলে হয়তো সেখানেও মন টেকেনি। জানো, চোখের দেখায় ক্ষণিকের ভালো লাগা হয়, কিন্তু মনের সাথে মনের মিল না। আর মনে আর এক কাউকে জায়গা দেওয়া যায় না। মেজো অপুর ব্রেন টিউমারে মারা যান। দুলাভাই নতুন বিয়ে করেছেন। উনি মারা যাওয়ার কদিন আগে দেশে আসি। আপুর শেষ চিহ্নটুকু আমার কাছে রেখে দিলাম। দেখলাম দুলাভাই তেমন আপত্তি করলেন না। আমি কত অদ্ভুত, তাই না? সাইমন এখন আমার ছেলের সমান। মেজো আপার জন্য খারাপ লাগছিল ঠিক, তবে বাচ্চাটার কথা ক্লিয়ার হওয়ার যেন বুকের উপর থেকে পাথর সরে গেল। আর যাই হোক, প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে দেখার ক্ষমতা উপরআল্লাহ কাউকে দেননি, আমাকেও না। তাতেই বা কি, মনে মনে বললাম। তা দেশে আসলে যখন তা বিয়েটা করে নিতেন। আর কত একা থাকবেন, বয়স তো পেরিয়ে যেছে। তোমারও তো বিয়ের উপযুক্ত সময়। অবশ্য তোমার জন্য ছেলের অভাব হবে না। এরকম একটা মেয়ে সব ছেলে চায়। ছেলের অভাব হবে না বললেই কি একটা মেয়ের পছন্দ অপছন্দ থাকতে নেই? চাইলে কি জীবন কাউকে জীবনের সাথে জড়িয়ে নেওয়া যায়? একদিন তো তুমি বলেছিলে, আজ আমি বলছি আমি তোমাকে চাই। ধরবে আমার হাত? আমি দূরে গিয়ে পারিনি তোমার থেকে দূরে থাকতে, বরং দূরত্ব আরও তোমার কাছে টেনে নিয়েছে আমাকে। আসিফের শেষ কথাগুলো যেন আমাকে একদম নাড়া দিয়ে গেল। কোনো মেয়ের কাছে এটাই হয়তো সর্বোচ্চ চাওয়া থাকে তার ভালোবাসার মানুষের কাছে। কিন্তু না, আমি আর সেই 15-16 বছরের কিশোরী নই। এখন আমি পুরো একটা পরিবারের আছে দায়িত্বে। আর সবশেষে আমার ফুফুর কাছে দেওয়া কথা। আমি বললাম, জানেন, আগে বয়স কম ছিল, যখন যা কিছু মুখে আসতো তা বলে দিতাম। কি হবে না হবে ভাবতাম না। আসলে তখন ভাববার এত বয়স ছিল না। কিন্তু এখন কোনো কিছু না কাউকে নিয়ে ভাবতে হলে এর 10 বার ভাবি। এটা নিয়ে ভাবা উচিত নাকি অনুচিত। আমি নয় না, মানুষটা ঠিক আগের মানুষটাই আছি, তবে পাল্টে গেছে ভিতরটা। আগে আমি পরগাছার মতো ছিলাম, এখন আমার একটা পরিবার আছে। শুধুমাত্র নিজের সুখের জন্য আপনার হাত ধরা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, ভালোবাসি আপনাকে, আজও ভালোবাসি সেই আগের মতো। তবে ভালোবাসলেই সব কিছু ছেড়ে ছুটে যেতে হবে এমন তো নয়। বলে মুখ ফিরিয়ে নিলাম। নিজের দুর্বলতা এখন আর কাউকে দেখাতে চাই না। তখন খেয়াল করলাম এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। চোখগুলো অসম্ভব লাল হয়ে গেছে। আমার কিছু করার নেই, বিশ্বাস করুন, কিচ্ছু করার নেই। আমি যদি যাদেরকে আপন করে নিয়েছি তাদেরকে এভাবে ছেড়ে স্বার্থপর হতে পারি না। আমি মা বাবা কী জিনিস কখনো বুঝিনি, কিন্তু এখন বুঝি। ফুপু ফুপা আমার সেই মা বাবা, আমিও তাদের সন্তান সমতুল্য। ভালো থাকবেন, আসি। কথা শেষ করে চোখ মুছতে মুছতে সামনের দিকে পা বাড়ালাম। আমি জানি প্রিয়জনের দূরে চলে যাওয়া কতটা কষ্টকর। ভেতরটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবুও আটকে রাখা কিংবা আগলে রাখা সম্ভব না। শুধু প্রার্থনা করি ভালো থেকো, আমি যেন সব সহ্য করার শক্তি পাই। বাড়ি গিয়ে দেখি সোনালি আর স্বর্ণা আপু দুজনে এসেছে। সোনালি আপু পায়েস বানিয়ে এনেছে আমার জন্য, আলাদা করে বাটিতে রাখা। মনে পড়লো সেদিনের কথা, যখন ওনাদের খাবারে আমার ভাগ ছিল না। আজ সবার আগে উনি আমার ভাগটাই তুলে রেখেছেন। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? আগে আপন করে না নিলেও এখন তো আপন। আজ আমার সব আছে, বাবা আছে, মা আছে, বোনেরা আছে। ওনারা আজ ওনাদের বাবার বাড়িতে বেড়াতে এসেছে। হ্যাঁ, এখন থেকে এটাই ওনাদের বাবার বাড়ি। আমি চাই এমন হোক। সোনালি আপু হঠাৎ করে হাত ধরে কেঁদে ফেললেন। আমি জড়িয়ে ধরে বললাম, একটু নিজের বোনের মতো ভালোবেসে আগলে রেখো আপু, আর কিচ্ছু চাই না আমার। এই তো বেশ আছি,
আমার সব কিছু নিয়ে। কদিন পরে এক বিকেলে দরজার সামনে কেউ একজনকে দেখে থমকে গেলাম আমি। মেজো চাচি, আসিফ ভাইয়ের মা। এত বছর পর। কোনো বাড়তি কথা না বলে ফুপুকে বললেন, আমার তো একই পরিবারের মানুষ, আলাদা হয়েছি মাত্র, চাইলে আবার একসাথে থাকতে পারি। আজ আমাকে ফিরিয়ে দিস না বোন। আমার সামনে এসে বললেন, আমার ছেলেকে ভালোবাসতে পারবি তো এরকমভাবে সবসময়? ফুপু আমার হাত ধরে অভয় দিলেন, ভালোবাসাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা কোনো মেয়ের নেই। আমি আজও নীরবে শুধু দুফোঁটা চোখের জল ফেললাম। জানলার পাশে দাঁড়িয়ে আসিফ একটা নীল রঙের শাড়ি আর চুড়ি এগিয়ে দিয়ে বললেন, সারা জীবন সাজবে আমার জন্য? আমি ভাবছি উপরওয়ালা সব সুখ একসাথে দিয়ে দিয়েছেন আমাকে। কষ্টের পর আল্লাহর সুখ দেন নিশ্চয়। আজ আমি সব পুণ্যে পরিণীতা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।